আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 1.6 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 1.6 এর 21 এবং 22 এই দুটি অঙ্ক। প্রথমে আমরা আলোচনা করব 21 নং অঙ্কটি, তারপর আলোচনা করব আমরা 22 নং অঙ্কটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক নজর দেখে নিব যে 21 নং অঙ্কটিতে কি বলা হয়েছে। একজন শিক্ষক 60.60 টাকার ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 21 নং অঙ্কটি পড়ে যা বুঝলাম সেটা হলো যে একজন শিক্ষক 60.60 টাকা ডজন ধরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে সেটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি অঙ্কটির দিকে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের বলা হয়েছে যে একজন শিক্ষক 60.60 টাকা ডজন ধরে, প্রথমে বলা হয়েছে ডজন ধরে, কিন্তু আমাদের প্রশ্ন চেয়েছে করতে কয়টি করে কমলা পাবে। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটিকে প্রথমে যে ডজন দেওয়া আছে ডজনটিকে আমরা টিতে রূপান্তর করে নিব, যে আমরা জানি 1 ডজন সমান 12টি। এটা কেন করব? আমাদের যেহেতু প্রশ্ন চেয়েছে প্রত্যেক সে কয়টি করে কমলা পাবে, যেহেতু টি চেয়েছে এই জন্য আমাদের এই ডজনটিকে টিতে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 22 নং প্রশ্ন সমাধানে যে আমরা জানি এক ডজন সমান 12টি। আমরা ডজনটিকে টিকে রূপান্তর করে নিছি, আমরা জানি 1 ডজন সমান 12টি। আর যেহেতু বলছে একজন শিক্ষক 60.60 টাকা ডজন ধরে এত টাকার কমলা কিনে, এখানে টাকা দিয়ে দিছে, তাহলে আমরা লিখব এত টাকা কমলা কিনা যায় 12টি। 60.60 টাকায় এত টাকায় কমলা কেনা যায় কয়টি? যেহেতু 1 ডজন 12টি, আমরা লিখব 12টি। অতএব 1 টাকায় কমলা কেনা যায়, 1 টাকা কিনা যাবে কমটি, এই জন্য আমরা ভাগ করব 12 ডিভাইডেড 60.60 এতটি। আর আমাদের যেহেতু বলছে যে 722.15 টাকার কমলা কিনে, তাহলে আমরা দেখব যে এই টাকাটি দিয়ে কয়টি কমলা কিনা যায়। 722.15 টাকার কমলা কেনা যায় বেশি, এই জন্য আমরা গুণন করব 12 গুণন 722.15, আর আমাদের ডিভাইড ছিল 60.60 এত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি 12 দিয়া 722.15 কে গুণন করে 60.60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখব এটা কত আসে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু তোমাদের ক্যালকুলেটরের ব্যবহার রয়েছে, এই জন্য আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। আমরা দেখে নিব যে 12 গুণন 722.15 ইকুয়াল, আমরা দেখব গুণন করলে কত আসে। তাহলে আমাদের গুণন করলে আসছে আমাদের গুণফলটা হয়েছে 8665.8। আমরা প্রথমে গুণন করে নিছি, আর আমাদের ডিভাইডেড রয়েছে 60.60
6 প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের উপরে নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাব। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা দেখব 8665.8 ভাগ 60.60 ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ফলাফল আসছে 143টি। যদি আমরা, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাব, সমান 143টি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 722.15 টাকায় কমলা কেনা যাবে 143টি। এখন বলছে এই 143টি যে কমলা কিনা যায়, এটা 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে পাবে। এখন আমরা, যেহেতু আমাদের জায়গা নেই, আমরা বের করেছি যে এখানে পেয়েছে 143টি কমলা, এটা 13 জনের মধ্যে ভাগ করে দিবে। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে 13 জন শিক্ষার্থী কমলা পায় 143টি। 13 জন শিক্ষার্থী কমলা পায় কতটি? 143টি। অতএব আমাদের বলছে প্রত্যেক শিক্ষার্থী কয়টি কমলা পায় প্রত্যেক। এখন যদি আমরা লিখি যে একজন শিক্ষার্থী কমলা পায়, কম হলে ভাগ হবে আমাদের 143 ডিভাইডেড ভাগ হবে 13। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটাকে ভাগ করি, 13 কে 13 বাসে 1 13, 13 কে 13, তার মানে আমাদের ভাগফল হচ্ছে 11। যদি আমরা এই 13 দিয়া এই 143 কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 11 ইকুয়াল 11টি। আমাদের প্রশ্ন ছিল প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে, তাহলে আমরা লিখব অতএব প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে শিক্ষার্থী কমলা পাবে 11টি করে। উত্তর 11টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে যে আমাদের 21 নং অঙ্কে চেয়েছিল যে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে, প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে 11টি করে, আমরা অঙ্কটি শেষ করেছি। এখন আমরা আলোচনা করব যে 22 নং অঙ্কটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 22 নং অঙ্কটি দেখে নিব। এই অঙ্কটিতে কি বলা হয়েছে যে একটি বাঁশের 0.15 কাদায় ও 0.65 পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি পড়ে আমরা যা বুঝলাম যে একটি বাঁশের কাদা এবং পানিতে অংশ দেওয়া আছে, বলছে যদি পানির উপরে অংশের দৈর্ঘ্য 4 মিটার হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি লক্ষ্য করো, এখানে কিন্তু যদি তোমাদের বলে দিত যে বাঁশটি বাকি অংশ পানির উপরে আছে আর পানির উপরে অংশ দৈর্ঘ্য 4 মিটার, তাহলে তোমাদের অঙ্কটি করা সহজ হতো। কিন্তু এখানে কিন্তু সেটা তারা বলে না যে পানির বাকি অংশ পানির উপরে আছে, এটা না বলে তারা সরাসরি বলেছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তার মানে আমার ধরে নিতে হবে বাকি অংশ পানির উপরে আছে, বাকি অংশ আমাদের বের করে নিতে হবে। এখন তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। বাইশ নং প্রশ্নের সমাধান করব আমরা। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি যে দেওয়া আছে বাঁশের কাদায় ও পানিতে আছে।
বাঁশের কাদায় ও পানিতে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু লিখছি কাদায় ও পানিতে আছে, তাহলে কাদায় আছে আমাদের 0.15 এত অংশ যোগ, আর পানিতে আছে 0.65। তাহলে আমরা এই দুইটা যোগ করে দিব, এত বাই এত অংশ লিখবো আমরা। এখন যদি আমরা এই দুটি যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 5 10, 10 শূন্য, হাতে 1, 1 হলো 7, 7 থেকে 8.0। প্রিয় শিক্ষার্থী, আমাদের যোগফল আসছে যে 0.80 এত অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইচ্ছা করলে এটা ক্যালকুলেটর দিয়ে যোগ করতে পারো, যে 0.15 যোগ 0.65 ইকুয়াল 0.80। হ্যাঁ, আমাদের ফলাফল আসছে এত অংশ কাদায় ও পানিতে আছে। কিন্তু এখন বলছে এখানে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য জানি না কত, তাহলে আমরা ধরে নিব, মনে করি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য সম্পূর্ণ বাঁশ সমান 1 অংশ। আমরা সম্পূর্ণ বাঁশ ধরে নিছি 1 অংশ, আমাদের কাদায় ও পানিতে আছে এত অংশ। তাহলে আমাদের বাকি রয়েছে কত বের করব, অথবা পানির উপরে বাকি যেটা থাকবে সেটা হলো পানির উপরে। আমরা সরাসরি লিখব, অতএব বাঁশটি পানির উপরে আছে, বাঁশটি পানির উপরে আছে, উপরে আছে। আমরা কি করব, সম্পূর্ণ বাঁশ থেকে কাদায় ও পানিতে যতটুকু রয়েছে এটা বাদ দিয়ে দিব। 1 বিয়োগ 0.80 এত অংশ। এখন যদি আমরা 1 থেকে 0.80 বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে নিবে, যে 1 বিয়োগ 0.80 ইকুয়াল আমরা পাচ্ছি 0.2 এত অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বাঁশটি পানির উপরের অংশের দৈর্ঘ্য বের করেছি 0.2 অংশ, কিন্তু আমাদের প্রশ্ন বলছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তার মানে পানির উপরে আছে এত অংশ, এই এত অংশের দৈর্ঘ্য কিন্তু এখানে 4 মিটার দিয়ে দিয়েছে। এখন আমরা লিখব প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে। প্রশ্ন মতে 0.2 এত অংশের দৈর্ঘ্য কত? 4 মিটার দিয়ে দিয়েছে, এত অংশের দৈর্ঘ্য 4 মিটার। আর আমাদের বের করতে বলা আছে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত। তাহলে 0.2 অংশের দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, অতএব 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, 1 অংশের দৈর্ঘ্য কম হবে, তাহলে আমরা ভাগ করব 4 ডিভাইডেড 0.2 এত মিটার ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন 4 কে 0.2 দিয়ে ভাগ করি, আমরা দেখব কি, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ব্যবহার রয়েছে, আমরা করব 4 ভাগ 0.2 ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রেজাল্ট আসছে 20।
তাহলে আমরা লিখবো এটাকে ভাগ করলে হবে 20 মিটার। 20 মিটার। আর আমাদের কিন্তু তাই চেয়েছিল, বলছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত, অতএব একবার সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য হবে 20 মিটার। তাহলে আমরা লিখব অতএব নিম্নের সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য দৈর্ঘ্য 20 মিটার। উত্তর 20 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য বের করেছি 20 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 21 এবং 22 দুইটি অঙ্ক পর্যায়ক্রমে শেষ করেছি। আশা করছি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আমরা তোমাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।